হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্ট বাংলা কিন্তু 15 নম্বরের হয় এবং তোমাদের টোটাল 30 নম্বর দেয়। তো আমি এই ভিডিওতে তোমাদের বাংলার সিলেবাস, এছাড়া নাম্বার বিভাজন, এছাড়া নমুনা প্রশ্নপত্র, তার উত্তর সহ আলোচনা করব। তো চলো প্রথমে আমরা সিলেবাসটা দেখে নিই। তো দেখতে পাচ্ছ সিলেবাসে তোমাদের বাংলায় সাহিত্য মেলা থেকে আছে ভর দুপুরে, সেনাপতি শঙ্কর, পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি, মন ভালো করা, পশু পাখির ভাষা, ঘাস ফড়িং, আর কুমোরে পোকার বাসাবাড়ি, এই কটা আছে। এছাড়া হজবরলায় হচ্ছে 1 থেকে 14 পৃষ্ঠা আছে, আর ভাষা চর্চায় হচ্ছে বিসর্গ সন্ধি আর শব্দের গঠন, এগুলোই আছে। তো এই হচ্ছে তোমাদের টোটাল ফার্স্ট ইউনিট টেস্টের ক্লাস 6-এর সিলেবাস। তো এবার আমরা দেখে নেব, খুবই ইম্পর্টেন্ট, তোমাদের নাম্বার বিভাজন। তো তোমাদের টোটাল 15 নম্বরের যে পরীক্ষা হয় ফার্স্ট ইউনিট টেস্ট, এর নাম্বার বিভাজনটা খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের দেখে নাও, গদ্য থেকে তোমাদের হচ্ছে এমসিকিউ থাকে একটা, কবিতা থেকে একটা, আর ব্যাকরণ থেকে 2টো এমসিকিউ থাকে। তো টোটাল 4টে এমসিকিউ। আর ভিএসএ অর্থাৎ হচ্ছে ভেরি শর্ট অ্যান্সার, 1 নম্বরের প্রশ্ন গদ্য থেকে একটা থাকে, কবিতা থেকে একটা থাকে, ব্যাকরণ থেকে 3টে থাকে, আর সহগ পাঠ থেকে 2টো থাকে। আর ছোট প্রশ্ন 2 নম্বরের গদ্য থেকে একটা থাকে আর কবিতা থেকে একটা থাকে। তো এই হচ্ছে টোটাল 2 নম্বরে 2টো প্রশ্ন থাকে। আর মেন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গদ্য থেকে তোমাদের থাকে হচ্ছে 4 নাম্বার, কবিতা থেকে থাকে 4 নাম্বার, ব্যাকরণ থেকে সব থেকে বেশি, ব্যাকরণটা খুবই ভালো করে পড়তে হবে, 5 নাম্বার থাকে, আর সহগ পাঠ থেকে 2 নম্বর থাকে। তো টোটাল এই হচ্ছে তোমাদের 15 নাম্বার। তো এগুলো বিভিন্ন স্কুলে বিভিন্ন একটু চেঞ্জ করে দেয়। তো মোটামুটি এই টাইপেরই কিন্তু প্রশ্ন হয়। তো চলো এবার শুরু করি। তো তার আগে তোমাদের বলে দিই, তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো, তো সাবস্ক্রাইব করে এই পাশে দেখবে বেল আইকন আছে, এখানে ক্লিক করে তোমরা অল করে দেবে। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম সেই ভিডিওটি চলে যাবে। তো চলো শুরু করে দিই। তো দেখতে পাচ্ছ 1-এর দাগে আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো 2টো করতে হবে তোমাদের। তো দেখে নাও, প্রথম যে প্রশ্নটা সেটা বলছে ঘাস ফড়িং কবিতায় যে ঋতুর কথা বলা হয়েছে সেটা কি ছিল, সেটা হচ্ছে বর্ষা ঋতুর কথা। এরপরে 1-এর 2 বলছে শঙ্কর এমু পাখি দেখেছিল, কোথায় দেখেছিল, সবেদা গাছে দেখেছিল হচ্ছে এমু পাখি। এরপর 1-এর 3 পাইন গাছ কিসের রূপালী কাপড় পরেছে। তো পাইন গাছ হচ্ছে বরফের কিন্তু রূপালী কাপড় পরেছে। এরপরে 2 নম্বরে দেখতে পাচ্ছ নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে আমাদের। তো 1-এরটা বলছে কে বাঘের গরম নিঃশ্বাস অনুভব করেছে। তো বাঘের গরম নিঃশ্বাস অনুভব করেছিল হচ্ছে কে, রিউবেন কাস্টাং সাহেব। রিউবেন কাস্টাং সাহেব, বানানটা একটু দেখে নেবে, রিউবেন কাস্টাং সাহেব, একটু বানানটা কঠিন আছে। 2-এরটা বলছে এমু পাখির বাসস্থান কোথায়। তো এমু পাখির বাসস্থান হচ্ছে দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালায়। এরপরে 2-এর 3 বলছে রাখাল গাছের তলায় শুয়ে কি দেখেছে। তো রাখাল গাছের তলায় শুয়ে হচ্ছে মেঘগুলো কেমন করে আকাশটাকে ছুঁয়ে যাচ্ছে সেটা দেখেছিল। রাখাল গাছের তলায় শুয়ে মেঘগুলো কেমন করে আকাশটাকে ছুঁয়ে যাচ্ছে সেটাই দেখেছিল। তো এবার হচ্ছে 3-এর দাগে দেখতে পাচ্ছ নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লিখতে হবে। তো এগুলো হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। তো 3-এর 1 বলছে পাম গাছের বুক বেদনায় ভারাক্রান্ত কেন। তো উত্তর হচ্ছে দিগন্ত বিস্তৃত মরুভূমির রুক্ষ তপ্ত ছায়াহীন পরিবেশে পাম গাছকে একা দাঁড়িয়ে দিন কাটাতে হয়। প্রচুর গাছপালা সেখানে সৃষ্টি হয় না, ফলে পাম গাছকে একাকিত্বেই মধ্যেই বেঁচে থাকতে হয়। উষ্ণ মরুতটে সে একা দাঁড়িয়ে থাকে, তৃষ্ণায় তার বুক ফেটে যায়। এমন দুঃখের জীবন নিয়ে কেউ কখনো খুশি হতে পারে না। পাম গাছের বুক তাই কিন্তু বেদনায় ফেটে যায়। তো হয়ে গেল 3-এর 1, খুবই সহজ করে সুন্দর করে উত্তর তোমাদের লিখিয়েছি। এরপরে 3-এর 2 বলছে একেও ভাষা বলতে হবে, কাকে ভাষার মর্যাদা দিতে হবে বলে বক্তা মনে করেন। তো উত্তর প্রশ্নোক্ত অংশটি সুবিনয় রায়চৌধুরীর পশু পাখির ভাষা নামক প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। প্রশ্নোক্ত উক্তটি করেছেন রিউবেন কাস্টাং সাহেব। তিনি বলেছেন পশুরা শুধু শব্দের সাহায্যে কথা বলে না, নানা রকম ইশারাও করে। কুকুরের লেজ নাড়া আর কান নাড়ার মধ্যে কত অর্থ আছে। পশুদের এই প্রকার ইঙ্গিতকে কাস্টাং সাহেব ভাষার মর্যাদা কিন্তু দিতে বলেছেন। অর্থাৎ পশুরা যে ইঙ্গিত করে কথা বলে সেটাকে তিনি বলেছেন ভাষার মর্যাদা দিতে। এরপরে 3-এর 3 বলছে
কুমোরে পোকা বাসা বানানোর প্রস্তুতি কিভাবে নেয়? তো উত্তর, ডিম পাড়ার সময় হলেই কুমোরে পোকা বাসা তৈরির জন্য উপযুক্ত স্থান খোঁজে, ডিম পাড়ার যখন সময় হয়। 2-4 দিন ঘুরে ফিরে মনের মতো স্থান দেখতে পেলে তার আশেপাশে ঘুরে বিশেষভাবে পরীক্ষা করে দেখে, বারবার করে জায়গাটাকে দেখে নেয়। তারপর যতটা সম্ভব নিকটবর্তী স্থানে কাদামাটির সন্ধান করতে আরও 2-3 দিন কেটে যায়। কাদামাটির খোঁজ পেলেই বাসা নির্মাণের স্থান থেকে যেখানে যাতায়াত করে রাস্তা চিনে নেয়। 40-50 গজ এমনকি 150-200 গজ দূর থেকেও তারা মাটি সংগ্রহ করে থাকে। এরপরে দেখো 4-এর দাগে নিচের প্রশ্নগুলির যে কোনো 2টি প্রশ্নের আমাদের উত্তর দিতে হবে। 4-এর 1 বলছে বুড়োটি কত হাত লম্বা ছিল? তো বুড়োটি হচ্ছে 1.5 হাত লম্বা ছিল। এরপরে 4-এর 2 বলছে বেড়ালটা বাগানের বেড়া টপকিয়ে কি করেছিল? তো বেড়ালটা বাগানের বেড়া টপকিয়ে ক্রমাগত প্যাচ প্যাচ করে কিন্তু হাসছিল। এরপরে 4-এর 3 বলছে গেছো দাদা কোথায় থাকে? তো গেছো দাদা হচ্ছে গাছে থাকে। এবার 5-এরটা বলছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো দুটো। তো প্রথমটা হচ্ছে প্রদত্ত কোন সন্ধিবদ্ধ পদটি বিসর্গ সন্ধির উদাহরণ? তো বিসর্গ সন্ধির উদাহরণ হচ্ছে মহাশয়। এরপরে 5-এর 2 বলছে প্রাতরাস শব্দের সন্ধি বিচ্ছেদ হলো প্রাতরাস। তো প্রাত, তো এখানে প্রাত বিসর্গ পরের ফলে প্রাত বিসর্গ রাস আছে, তো এটা আস হয়ে যায়, প্রাত বিসর্গ যুক্ত রাস, কারণ রয়াকার আছে, তো এটা বিসর্গ হয়ে আ হয়ে যাবে, তো প্রাত যুক্ত আস। এরপরে 5-এর 3 বলছে ধ্বনির লিখিত রূপ বা চিহ্ন কি বলে? সেটা হচ্ছে বর্ণ বলে। এখান থেকে এটা তুমি ডাইরেক্ট মুখস্থ করে নিতে পারবে যে ধ্বনির লিখিত রূপ বা চিহ্নকে কি বলে? বর্ণ বলে। এরপরে 6-এরটা বলছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। তো 6-এর 1 বলছে সন্ধিবন্ধ ও সন্ধি বিচ্ছেদ করো। তো এখানে দেখো সন্ধি বিচ্ছেদ করা আছে ভ্রাতু যুক্ত পুত্রী, তো এটা হয়ে যায় ভাতৃ পুত্রী। আর হচ্ছে দুরাত্মা, দেখো এটা আগের মতোই হবে, সেই আগেটা যেমন ছিল এইটা যেমন ছিল তো এটার মতোই আমাদের হবে। তো আগের পেজে যেমন ছিল, তো দেখো দু, এটা হচ্ছে দয়সু, রয়াকার আছে, তো দয়সু বিসর্গ, দু আত্মা, রা আছে, তো এটা আত্মা হয়ে যাবে, দুরাত্মা। খুবই ইন্টারেস্টিং এগুলো। তো এরপরে দেখো মৌলিক শব্দ কাকে বলে? তো মৌলিক শব্দ হচ্ছে যেসব শব্দকে আর ভাঙা যায় না অথবা শব্দটিকে ছোট খণ্ডে বিশ্লেষণ করলে আর কোনো অর্থ পাওয়া যায় না, সেই জাতীয় অবিভাজ্য শব্দগুলিকে সিদ্ধ শব্দ বা মৌলিক শব্দ বলে, অর্থাৎ যেগুলোকে আমরা আর ভাঙতে পারবো না, অর্থাৎ ভাঙলে সব থেকে ছোটো একটা শব্দ পাবো যার অর্থ পাওয়া যাবে না, সেগুলোকে বলা হয় মৌলিক শব্দ। যেমন দেখ কালো, কালো কি আর ভাঙতে পারবে? কোনো অর্থই পাবে না। চোখ, পাঁচ, জল ইত্যাদি এগুলো হচ্ছে কি মৌলিক শব্দের উদাহরণ। তো এই ছিল তোমাদের ক্লাস 6-এর ফার্স্ট ইউনিট টেস্ট বাংলার একটা নমুনা প্রশ্নপত্র, এছাড়া সিলেবাস আলোচনা করলাম, নাম্বার বিভাজন আলোচনা করলাম। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট আর অবশ্যই ভিডিওটা তোমরা হোয়াটসঅ্যাপে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। আর তোমাদের যদি এই পিডিএফটা লাগে তাহলে আমি কিন্তু এই পিডিএফটা আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, নাম হচ্ছে লার্ন উইথ জয়। এখানে আমি ফ্রি পিডিএফ আপলোড করে দেবো, তোমরা এখান থেকে পিডিএফটা নিয়ে নিতে পারবে। আর তার জন্য এটা কিন্তু লিঙ্ক ডেসক্রিপশনে বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, সেখান থেকে তোমরা ফ্রি পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, আর চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।